ড্রেসের নিচে তুই কিছু বলছি না ভাই, আমি গেলাম, আমি ঘুমাবো, দেন আমি চলে আসি। ওনার সাথে এই তো প্রায় 1 মিনিটের মতো তর্কাতর্কি হয়ে চলে আসি। শুটিংয়ে গিয়ে যে ট্র্যাপে পড়ার গল্প আমরা আগে শুনেছিলাম সেই মানুষটা। জি। এবং তোমার সাথে হচ্ছে ওইখানটায় বোন বাজে কিছু হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, আমাকে আগে ওইটুকু বলো, হাউ ইট হ্যাপেন। আমি তো যাকে নিয়ে বলতে আসছি মূলত ওনাকে আমি আগে থেকেই চিনতাম। ওকে। ওনারা যখন টিকটক ভিডিওস করে ওখানে একটা যে ওর একটা আমি মিউজিক ভিডিও দেখি, কিছু কাট থাকে, তো গানটা ওই সময় প্রচুর মোটামুটি ভালো একটা হিট যায়। একটা গান মোটামুটি ভালো হিট যায়। তো হিট যাওয়ার পরে আমি যেহেতু মডেলিংয়ের সাথে ছিলাম, তো হয়তো আমার একটু গ্যাপে গ্যাপে ছিল স্টাডির জন্য, এটার জন্য রেগুলার ছিলাম না। তো আমি চাচ্ছিলাম যে ওই সময় থেকে রেগুলার হওয়ার। তো এর আগে আমার বিয়ে হয়, তো বিয়ের জন্য হাজব্যান্ডের একটা ইস্যুস ছিল, সে চাচ্ছিল না। দেন যখন চাচ্ছিল ওই সময়টাতে আমি সম্রাট ভাইকে পাই। তখন ওনার টিকটক বায়োতে ওনার আইডি ইয়াটা ছিল, লিঙ্কটা ছিল, তো ওখান থেকে নক করা হয়। আমি রিকোয়েস্ট পাঠানো 2 থেকে 3 দিন পর উনি রেসপন্স করে। তো ভাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আমি তো কাজ করতে চাই, আমি তো আগেও কিছু কাজ করেছি, তো আমাকে একটু সুযোগ দেন। দেন ভাইয়া আমাকে নেগেটিভ সাইডগুলো যেটা হয়, নেগেটিভিটি যেটা মিডিয়াতে, ও তো আমাকে বুঝালো। আমি তো ওনাকে ফার্স্ট বলে দিচ্ছে যে আমি ম্যারিড। তো বলে ঠিক আছে, যেহেতু তুমি ম্যারিড তাহলে এখানে তোমার না আসা বেটার। আমি বলছি না, আমার হাজব্যান্ডের এখানে সাপোর্ট আছে, সে কিন্তু একজন সিঙ্গার, সে প্রফেশনাল একজন সিঙ্গার। তো বললো যে ঠিক আছে আমি দেখবো। বলে ঠিক আছে আমি দেখবো। আমি বলি যে আপনি আমাকে ছোট বোনের মতো একটু হেল্প করেন, জাস্ট 2-1টা কাজ আমাকে দিয়ে যদি সুবিধা হয়, আমার পেমেন্ট লাগবে না, জাস্ট আমি চাচ্ছি যে রেগুলার হতে। আমি চাচ্ছিলাম যে আমার ফেসটা মানুষ চিনো, তো ওই ক্ষেত্রে আমি যে ভাই আমার পেমেন্ট লাগবে না, আমি কাজ করবো। বলে ঠিক আছে আমি দেখবো। তারপরে এইভাবে হাই হ্যালো কথা হতে থাকে। দেন একদিন ভাই আমাকে বলে যে দেখা করতে পারবা? আমি বলে ভাইয়া কোথায়? বলে যে হাউস বিল্ডিং এর দিকে আসো। তো আমার বাসা কাছেই, আমার বাসা দক্ষিণখানে। তো আমি বললাম ঠিক আছে ভাই, আমি আসতেছি। তো আমাকে একটা শর্ত দিয়েছিল যে আমার সাথে তো তোমার ভাবি বা নয় বের হয়, তো তারা যেন না জানে আজকে তুমি আমার সাথে মিট করছো বা আমার সাথে মিট হয়েছে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। তখন কিন্তু আমার একটু ভয় কাজ করেছিল। তো তারপরে ভাবলাম হাউস বিল্ডিং যেহেতু, উনি তো আমাকে রোড সাইডে দেখা করবে, তো তারপরে সাহস করে গিয়েছিলাম। তো যাওয়ার পর উনি বললো যে কাজ করবা, ভালো কথা, তুমি কিভাবে কি জানোই তো এটা মিডিয়াটা কেমন। আমি বলছি ভাই আমি তো নেগেটিভ, ওটা আমার সাইড করে কাজ করতে হবে, আমি পেমেন্ট ছাড়া কাজ করব, প্রয়োজনে আমাকে কম পেমেন্টে কাজ করব, জাস্ট আমার অন্য কিছুতে পারবো না, যেহেতু আমার সংসার আছে। আর আমি এইটাতে যদি সাপোর্ট আমার থাকতো তাহলে আমি মোটামুটি ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ হয়ে যাইতো অনেক আগে থেকে। কারণ আমি স্টার্টিংটা কিন্তু আমার 2017 থেকে, বাট গ্যাপে গ্যাপে ছিল বলে স্টাডির জন্য হয়নি। আর নেগেটিভিটিটার তো একটা ইস্যু ছিল আমার ফ্যামিলিগতভাবে। দেন ভাইয়ের সাথে আমার দেখা হতেই থাকে, তারপর থেকে দেখা স্টার্ট হয়। 2 দিন 1 দিন পর পর দেখা হতে থাকে যে আয় একটু আড্ডা দিই, আয় ডিরেক্টর আসছে, আয় প্রডিউসার আসছে, বা অমুক মডেল আসছে, বা আমাদের একটা প্রডিউসার আসছে, উনি করবে, তো উনি তো মডেলদেরকে দেখতে চাইবে, তো তুই আয়, তুই একটু সুন্দর করে সেজে গুজে আসবি। তো আমাদের বেশিরভাগ সময়টা দেখা হতো হাউস বিল্ডিং এরিয়াটাতে। হাউস বিল্ডিং 6 নাম্বার যেটুকু পড়ছে ওই সীমানার মধ্যে আমরা রোড সাইডে দাঁড়ায় দেখা করতাম। দেখা যেত যে ভাবি মাঝে মাঝে আসতো, বাট সব সময় ছিল। আমাদের সাথে জুবায়ের নামের একটা ছেলে ছিল, যে ছেলেটা লাস্ট ডে যখন ট্র্যাপ একটা মোটামুটি অ্যারেঞ্জ করে ফেলছিল আমার জন্য, ওই দিন ওই ছেলেটা ছিল, ওটা আসতেছি। জুবায়ের, তারপরে এখানে যে আরেকটা ভাইয়া আসছিল, ওই ভাইয়াটা ছিল, আরেকটা ছেলে ছিল, এর সাথে আমার জাস্ট ওই একদিনই দেখা হয়েছে, লাস্ট যেদিন আমরা শুটে যাই ওই দিন। তো ওই সময় থেকে দেখা হয়েছে, নতুন নতুন মেয়ে আসতো, নতুন নতুন ছেলে আসতো। তারপর আরেকটা ছেলে ছিল রকি, যদিও এখন দেশের বাইরে চলে গেছে। রকি নামে একটা ছেলে ছিল, আরেকটা মেয়ে ছিল বৃষ্টি, ওরও বিয়ে হয়ে সংসার হয়েছে, ওর সাথে আমার এখনো পর্যন্ত কথা হয়। তো আমাদের মোটামুটি মেয়ে যে কয়জনের সাথে কথা হতো, মোটামুটি কম বেশি সবাইকেই যে হ্যারাস করার ট্রাই করছে বা হয়েছে, কম বা বেশি, এটা আমরা শুনছি, বা কাউকে ট্রাই করে হয়তো বা পারে নাই, তাকে হলো যে কি হতো সাইড রোল। যেমন আমাকে যখন বলছে যে তুমি কিছু বুঝোই তো, তোমার ড্রেসের ক্ষেত্রে তোমাকে কোনটা মানাবে বা কি হবে, তুমি কিছু ফটো দাও।
তোমার ফেস ছাড়া দাও বা একটু ভিডিও কলে আসো, মানে উইদাউট ড্রেস উনি এটা অফার করে আমাকে। আমি ভাই এটা পসিবল না, মানে কাপড় ছাড়া হ্যাঁ ভিডিও কলে, হ্যাঁ এবং ছবি দিতে, হ্যাঁ। তো আমাকে এটা হলো যে কয়েকদিন পুশ করে, তো বলে যে এগুলো যে বলছি এগুলো ভাবি এবং মনে যেন না জানে। আমি বলছি ভাই এটা তো সম্ভব না, এটা কেমনে কি, আমি তো একজন ওয়াইফ, এইসব আমার দ্বারা সম্ভব না। দেন এইসব কথা যখন হতেই থাকে, বাট আমি একটা সময় বলে যে দেখ আচ্ছা ঠিক আছে বাদ দিয়ে এগুলো, তুই আমার বোনের মতো, তোকে আমি লিড না দিতে পারলেও তোকে আমি এমন কিছু কাজ দিব যেখানে থেকে মানুষ তোকে চিনবে। এর মধ্যে হলো যে আমার হাজবেন্ড একটা গান রেডি করা ছিল, জি ওর একটা সিঙ্গার, হ্যাঁ অডিও একটা গান রেডি করা ছিল ভাইয়ার। এখন ওর গানটা রেডি করা ছিল তখন, এখন কিন্তু আমার হাজবেন্ডের মোটামুটি একটা পরিচিত আসছে, এখন চিনে। তো ওই সময়টাতে ওকে তেমন কেউ চিনতো না, ওর প্রতিভা থাকলেও তেমন কেউ চিনতো না। তো আমাকে বলতেছিল যে ঠিক আছে তাহলে গানটা সেল করে দাও, একদম রেডি গান, তো বলে সেল করে দাও। বল ঠিক আছে, তো কাজ করে, গানটা তো ভালো, তাহলে ওনাকে বলি দেখি। ওনাকে বললাম যে ভাই একটা গান রেডি করা আছে, এটা একটু করবেন কিনা। বলে ঠিক আছে তাহলে তুই তোর হাজব্যান্ডকে নিয়ে আয়। ততদিনে মোটামুটি একটা রিলেশন বিল্ড আপ হয়েছে, আমাকে তুই তাকারি করে বলে, তো খুব ভালো ক্লোজ হয়ে গেছে আর কি। আমি আসছি আমার হাজব্যান্ডকে নিয়ে উত্তর 11 নম্বরে দেখা করি। তো দেখা করার পরে গানটা শুনলো, শোনার পর সব কিছু বলতেছে যে তোমার তো কেউ চিনে না, ফেস ভালো নাই, বাজেট তো অনেক লাগবে, তোমার গানটা অনেক ভালো, এটা বিগ বাজেটে করতে হবে, এটা হয়তো কক্সবাজার বা কোথাও একটু ভালো প্লেসে করলে গানটা হিট খাবে, কিন্তু এটার জন্য তো এখন প্রডিউসার নাই, আমি তোমাকে জানাবো, আর যদি তোমার কোনো প্রডিউসার থাকে তাহলে বলো। তো আমার হাজব্যান্ডের যদি প্রডিউসার ছিল, আমি তো মডেল এবং আমার হাজব্যান্ড ইউটিউব চ্যানেল, তাহলে তো ওনাকে প্রয়োজন ছিল না। ঠিক আছে দেখা যাক। তো এর মধ্যে ওই গানটা পরবর্তীতে কিন্তু বড় একটা চ্যানেল, ইউটিউব চ্যানেলে যায়, যেটা হলো হয়তো ভাগ্যে ছিল আমাদের, বড় একটা ইউটিউব চ্যানেলে পরে ওই গানটা নাটকে যায়। দেন ওইটার পর থেকে যখন উনি ঘুরাচ্ছিল গানটা, কিন্তু বেশ আটকে ছিল 1 মান্থের মতো, 1 মাসের মতো আটকে ছিল। তখন আমার হাজবেন্ড বললো যে ওনাকে আমি চিটার মনে হয়, কারণ প্রতিদিন দেখা করতেছো, কাজের কথা হচ্ছে, কাজ হচ্ছে কোনটা। আমরা বলছি দেখো হবে হবে, মানে আমাকে তো ব্রেন ওভাবে ওয়াশ করতেছে যে কাজ হবে, বা প্রডিউসারদের দেখাচ্ছে, আমরা যাচ্ছি দেখতেছি, তো ওইভাবে আমাদের বিশ্বাসের জায়গাটা চলে আসছিল। আর নয়নের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ও নয়ন কিন্তু যেটা ওরা বলে এই যে তো ছোট বোনের মতো, তা আমিও ওইভাবে দেখা মনে মিশুক, হ্যাঁ বা ভাবি ওনারা খুব মিশুক মানুষ। এখন এইটার জন্য কিনা জানি না, বাট আমাদের সাথে যতদিন আমরা এটা ফ্লাশ হওয়ার পর আগে পর্যন্ত ভালো জানতাম। লাস্টলি একটা শ্যুটের জন্য আমাদেরকে ডাকে, আমাদের 2 দিন আগে থেকে ড্রেস কি লাগবে, কারকে ক্যারেক্টার এটা বলে দেয়। ওখানে আমাদের হলো যে মিডিয়া ইন্ডাস্ট্রির মানে চলচ্চিত্রের বড় 2জন আর্টিস্ট ছিল, ওনাদের নামটা আমি নিব না, যেহেতু কাজটা এখন পর্যন্ত আমরা ফিনিশিং দিতে পারি আর ওটা হবেও না, তো আমি চাচ্ছি না, কারণ ওই 2জন খুব প্রতিভাবান এবং আমরা বাংলাদেশের সবাই জানি। ওই 2জন মানুষ যখন আসছে তো এক্সাইটেডমেন্ট কাজ করছে যে হ্যাঁ আমার লং টাইম পরে কামব্যাক হচ্ছে এত বড় 2জন আর্টিস্টের সাথে। দেন আমি খুব খুশি, শ্যুট আমাদের চলতেছে, ফার্স্ট ডে শ্যুট হলো, তো ভাইয়া সবাইকেই কম বেশি পেমেন্ট দিচ্ছে। তো আমি বললাম ভাই আমার কাছে কিন্তু রিক্সা ভাড়া নাই, হ্যাঁ কারণ ওই সময় আমার হাজব্যান্ডও স্ট্রাগলের মধ্যে, আমি তো কিছু করতেছি না তেমন করে। তো বললাম, বলে যে কোনোভাবে ম্যানেজ করে যা, পরদিন থেকে রিক্সা ভাড়া দিয়ে দিব। আমাদের শ্যুট হয় উত্তরাতে, উত্তরা 4 নম্বরে যে শুটিং হাউসগুলো আছে ওর মধ্যে থেকে একটা হাউসের শ্যুট হয়। ওইখান থেকে আমি আমার বাসাতে হেঁটে গেছি, যাওয়ার সময় হেঁটেই যাইতে হয়েছে, তো তাও আমি খুশি ছিলাম যে আমার কাজটা হবে। দেন তারপরে থেকে উনি আর কাজ হচ্ছে না, বলে যে স্যার অসুস্থ, মানে আমাদের যে ছিল সিনিয়র যে আর্টিস্ট ছিল, বলে স্যার অসুস্থ আছে, আমাদের টাকার সমস্যা হচ্ছে, ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না, বা শিডিউল মিলাইতে পারছে না, ক্যামেরাম্যান আসছে না। তো এই বলতে বলতে মানে প্রায় 1 মান্থ আমি বললাম ভাই আশাটা কি ছেড়ে দিব, বলে কাজ হবে, একটু লেট হচ্ছে, এত বড় প্রজেক্ট তুই দেখলি না, এত বড় বড় ক্যামেরা নিয়ে কাজ করলাম, এত টাকা খরচ করছে, এত বড় আর্টিস্টদেরকে আনছে, আমি কি কাজটা বাঁচায় রাখবো, তো আমার কিছু টাকার জন্য, আর স্যার একটু অসুস্থ হচ্ছে না। দেন ওই জায়গাটা থেকে আরও বিশ্বাসটা আসলো যে হ্যাঁ সে তো শ্যুট করাইছে আমাদেরকে একদিন। দেন আরেকদিন ডাকলো যখন আমাদেরকে বললো তোদের কিছু ফটোশ্যুট করতে হবে, তোরা তো ফটোশ্যুট, কারণ আমাদের নতুন কয়েকটা মেয়ে ছিল, ওই মেয়েটা ও নারায়ণগঞ্জ থেকে আসে,
ও আসে, আরেকটা মেয়ে ছিল, ওর নামটা খেয়াল আসছে না আমার এই মুহূর্তে, মনে ছিল, আমি ছিলাম, ভাবি আসছিল পরে। ওইখানে নামের ছেলেটা ছিল, তারপরে আরেকটা ছেলে যে ওই যে এখানে আসছিল, ভাইটার নামটা মনে করতে পারছি না, বেশ কয়েকবার বলছি। তো ওই ভাইটাও ছিল। তো আমরা ফটোশুটের জন্য ওখানে ড্রেস আপ বলছিল নিয়ে যেতে, তো সেভাবে ড্রেস আপ পরে গেছি। মেকআপ আর্টিস্ট যিনি হলো যে ওই ভাইয়ার প্রত্যেকটা শ্যুটের মেকআপ করতো, মানে আমাদের তো সেকেন্ড শ্যুট ছিল ওই দিন, যেদিন আমরা ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট আগে শুটিংয়ের সময় ওইটাই ছিল, মানে বলছিল সবসময় সাথে থাকে, এবং কি প্রায় প্রতিদিন আমরা যখন মিট করতেছি শেখকে আমরা পাচ্ছি, নাম আর বলার দরকার নেই। হ্যাঁ, তো ওনাকে মেকআপ আর্টিস্ট হিসেবে পাচ্ছি। তো ওনাকে মামা ডাকছি, কারণ ভাই মামা ডাকে, তো ওনাদের মামা মানে উনি আমার ভাই, তো মামা সেই হিসাবে মামাই ডাকি, ম্যাক্সিমাম সবাই ওনাকে মামাই ডাকে। তো উনি মেকআপ করতে করতে আমাকে হলো যে ব্যাড কিছু কথা, তো আমি মাথায় নিয়ে নিয়ে ভাবছি মজা। হ্যাঁ, ওই যেদিন দিয়াবাড়িতে আমরা ফটোশ্যুট করছিলাম না, মজার ছলে ওটা উড়িয়ে দিছি, শ্যুটে একটু মজা হয়। দেন তারপরে ভাইয়া বেশ কতদিন পর হবে অনুমানিক, এটা আমার মনে পড়তেছে না, শ্যুট বলে যে শ্যুট হবে ইয়েতে, ওই নীলা মার্কেট ওয়েবসাইটে শ্যুট হবে ওইখানে, তো তোদেরকে আগের দিন পাঠিয়ে দিব। আমি বলছি ভাইয়া তাহলে আপনারা, বলে যে আমি তোদেরকে নিয়ে রেখে আসবো, তুই ভয় পাস না, আমরা পরের দিন সকাল ভোরবেলা যে কাজ করব, কারণ এতগুলো লোক গেলে ওখানে রাতে থাকতে পারবো না, অত বড় হাউস পাইনি, আর আমরা তো একটা গাড়ি করে চলে যেতে পারবো, তোদের লেট হবে, কারণ তোর ভাবি যাবে, আমি যাবো, মনি যাবে, তো তোরা আগে চলে যা। দেন আমি ওই দিন হলো 9টা থেকে 9:30টার মধ্যে আমরা রওনা হই, তা আসি মোটামুটি 8টা, হাউস বিল্ডিং। তখন মেয়েটাকে যে আপুটা ছিল ওই আপুটাকে পাই, আপুটা হলো যে 3 পিস পরা ছিল। তো ভাইয়া রাগারে করছিল যে আমি একটু মডার্ন করে করব, দেখতো তানিয়া এটা কি ড্রেস, এই ড্রেসটা নিয়ে আসছে, এটা কি হবে? ওকে আমি ড্রেস বারবার বলে দিছি, তাও ওইটাই নিয়ে আসছে। আমি বললাম আপু তো দেখো, বলে যে আপু আমার না ওই সব ওয়েস্টার্ন ড্রেস নাই। আমি বললাম দেখো টপস টি শার্ট বা জিন্স এগুলো নর্মাল, এগুলো তো এমনিতে নর্মাল ড্রেস, তুমি এটাতে কাজ করতে গেলে এইগুলো ক্যারি করতে হবে। পরে বললো যে আপু এরপর থেকে আস্তে আস্তে হয়ে যাবে, আমি তো প্রথমবার আমার ছিল না, তো ভাইয়া হঠাৎ করে আমাকে বলছে, আজকেই বলছে, এই জন্য আমি হঠাৎ করে 3 পিসগুলো নিয়ে চলে আসছি। পরে বললো ঠিক আছে হবে। তো আমি বললাম ভাইয়া তো কয়টা কাজ করবেন? ওই আপুটা ওকে লিড থাকবে, মনে ওকে একটা সাইড ক্যারেক্টার দেব। তো আমাকে যেটা বললো যে 2টা লিজেন্ডারি সিঙ্গারের কথা। তো আমি বললাম ঠিক আছে, আমি তো খুব খুশি, মহা খুশি যে কাজ করব। দেন ভাইয়া আমাকে ওই মেয়েটাকে, আমার হাজব্যান্ডও আসছিল আমাকে আগায় দেওয়ার জন্য, তো আমাকে আগায় দিয়ে 9:30টার দিকে আমরা রওনা হই, ও বাসায় চলে যায়। আমি পরে বলছি দেখো আমি তো রাত করে, তাও ভয় লাগতেছে, তুমি কিন্তু আমার কলে থাকবা, আমার হাজব্যান্ডকে বলতে তুমি কিন্তু কলে থাকবা। তো ওখানে গিয়েই মোটামুটি ভাইয়া বলে যে কিছু ড্রেস দিয়ে তুই ট্রায়াল দে, আমি তোকে দেখবো। তো আমি ওই সময় হয় কি একটা ড্রেস পরছি, বলে যে ড্রেসের নিচে তুই কিছু কেন পরছিস, কারণ ড্রেসটা ছিল স্কিন, তো যে কারণে নিচে আমার আরেকটা ড্রেস পরার কারণে উনি বলতেছে যে এটা কেন, তো অনলি জাস্ট হলো যে ভিতরে কিছু রাখা যাবে না, তো এভাবে আমি দেখবো। আমার ভাই এইভাবে তো সম্ভব না। তো যাই হোক ওই দিন যাওয়ার পরে ওই দিন ভাইয়া চলে গেছে। ভাইয়া তবে যাওয়ার আগে আমাকে কিছু ব্রেন ওয়াশ করে গেছে, মিস করে গেলাম। ব্রেন ওয়াশটা হলো যে বলতেছে যে দেখ টাকা পয়সা সবারই দরকার আছে, টাকা তোরও দরকার আছে, আমারও দরকার আছে, তো এখন যদি আমি তো আর ছেলে মানুষ, আর ডিরেক্টররা কয়টা বা প্রডিউসার ম্যানেজ করতে পারে, তুই যদি চেষ্টা করিস আমি কিছু প্রডিউসার ম্যানেজ করে দিব, বাট ওদেরকে তোকে বুঝাইতে হবে, টাইম দিতে হবে, ওখান থেকে মোটামুটি তোর একটা ভালো আর্নিং চলে আসবে, প্লাস আমাদের কাজটাও হয়ে যাবে, তো তুই এটা চাস কিনা? বলছি ভাই এটা কেমন সম্ভব, আমি যদি প্রডিউসারকে ম্যানেজ করতে পারি তাহলে তো আমি নিজেই কাজ করে ফেলতে পারি, তাহলে তো আপনাকে আর প্রয়োজন হচ্ছে না। তো বলে যে দেখ বুঝার চেষ্টা কর। তো আমি ওই সময় চিন্তা করলাম যে আর্গুমেন্টে না যাই, ভাই যেটা বলছে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছি, কারণ ওই দিন তো আমার কাজটা হোক, যেহেতু আমি ওখানে গেছি ওই দিন কাজটা হোক। তো বলতেছে যে তোরা এখানে থাকবে, আমরা চলে যাই, রাতে খাবার দিয়েছে, আমরা খেয়েছি, ভাই আমাদেরকে রেখে চলে আসছে। তো আমি হলো যে একটা রুমে থাকার কথা, যেটা অ্যাজ ইউজুয়াল হওয়ার কথা, তো আমি আর ওই আপুটা একটা রুমে আমরা শুয়ে আছি, আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছি, ওই আপুটাও হয়তো বা কারোর সাথে ফোনে কথা বলছিল। ওই সময়ে হয় কি আমাকে
ওই তনি আপু একটু বাইরে বের হয়েছিল, বলতেছে যে আপু তোমাকে ডাকে। আমার কে ডাকে? বলে যে মেকআপ ম্যান ডাকছে। তো ভালো, আমি বললাম যে আচ্ছা তাহলে হয়তো আগামীকালে আমার কি মেকআপটা বা কি ড্রেস আপ পরবো হয়তো এটা নিয়ে ডিসকাস করতেই পারে, স্বাভাবিক। আমি এইটা ভেবে আমি বের হই রুম থেকে, ওনার রুমের দরজায় গিয়ে দাঁড়াই যে আমাকে ডাকছেন? বলে হ্যাঁ। বলে যে ভিতর আসেন। আমি বললাম বলেন ভাইয়া, আমি তো ঘুমাই যাবো, অনেক রাত হয়ে গেছে, আমি কথা বলতেছিলাম হাজব্যান্ডের সাথে, ও লাইনে আছে। তখনও আমার হাজব্যান্ড লাইনে। তো বলে যে ভিতর আসেন। তো আমি তখন বলছি, আমার হাজব্যান্ড বললাম যে তুমি একটু কলটা কাটো, হয়তো মেকআপ নিয়ে কথা বলবো, আমি একটু পরে কল ব্যাক করছি। এটা বলে আমি কলটা কাটছি। কেটে ওনাকে আমি বলতেছি বলেন। উনি বারবার বলতেছে ভিতরে আসেন। আমি বলি ভিতরে কিভাবে যাব? আপনি বললে বলেন, আমি তো ঘুমাবো, এখন 12টা বেজে গেছে, আমার তো কালকে সকালে একটা কাজ করতে হবে, না ঘুম না হলে মেকআপ বসবে না। তো বলতেছে আপনি আসেন। আমি বলছি না ভাই, আমি গেলাম, আমি ঘুমাবো, দেন আমি চলে আসি। ওনার সাথে এই তো প্রায় 1 মিনিটের মতো তর্কাতর্কি হয়ে চলে আসি। উনি মন খারাপ করে ফেলে। একটু পরে আমার সম্রাট ভাই ফোন দেয়। সম্রাট ভাই ফোন দিয়ে বলতেছে যে কি হয়েছে? আমি বলি কেন, কি হয়েছে ভাইয়া? বলে যে মামা নাকি তোকে ডাকছে, তুই যাস না। বললাম আমি গিয়েছিলাম, তো গিয়েছিলাম। বলতেছে যে কথা বলবে। তো আমি বলছি ভাই বলেন কি বলবেন? বলছে একটু গল্প করব। তো ভাইয়া বলেন, সকালে আমার শ্যুট আছে, সকালে তো আমি এখন যদি না ঘুমাই আমার কি কালকে ভালো করে মেকআপটা বসবে, আমি কি কাজ করতে পারবো? পরে বলতেছে যে একটু যা। আমি বললাম কেন? বলে যা, কি বলে শোন। আমি বললাম ভাইয়া আমি পারবো না, আমি এখন ঘুমাবো, আমার প্রচুর ঘুম পাইছে, আমি এমনিতেই আর্লি ঘুমায় যাই। তো বলার পরে ভাইয়া ফোনটা কেটে দেয়। একটু পরে উনি আবার ঘুরঘুর করতেছে, মেকআপ আর্টিস্ট আমার পিছনে ঘুরঘুর করতেছে। দেন যে ছেলেটা ছিল জুবাইর, তো উনি আইসা আমাকে বলতেছে যে কি ব্যাপার, তুমি কেন যাও নাই? ডাকছে যাও, কথা বলো। আমি বললাম কী কথা বলবো? বলে যে একটু গল্প সল্প হয়তো করবে। আমি বললাম ভাই গল্প করলে তো উনি বাইরে করতে পারে, উনি দরজায় দাঁড়াও করতে পারে, রুমে যাইতে হবে কেন? আবার আমাকে ফোন দেয়, বলে দেখ তোকে একটা কথা বলি। আমি বলি কি? বলতেছে যে এখন কি বলবো, তোর কিভাবে বলবো, তোর তো ছোটো বোনের মতো দেখি, তুই আমাকে ভাইয়ের মতো ভাবিস। বলে ভাইয়া ভাই বলেন। বলে যে দেখ এতগুলো টাকা অ্যারেঞ্জ করছি আমি, এতগুলা ক্যামেরাম্যান সব চলে আসবে সকালবেলা, আমার ডিরেক্টর বলা আছে, ক্যামেরা লাইট সব কিছু বলা আছে, আরও আর্টিস্ট বলা আছে তারা চলে আসবে, আমরা তো আছি আসবো। দেখ আমি এত টাকা দিয়ে হাউসটা ভাড়া নিছি, তোরাও চলে গেছি, সব কিছু এখন জাস্ট তোর জন্য আমার সব কিছু পণ্ড হয়ে যাবে। আমি কি করছি ভাইয়া? বলে যে মামা কি বলে একটু শোন। বলে মামা কি বলে? উনি আমাকে মেবি ব্যাড ইঙ্গিত করতেছে। আর উনি বললো যে ডিরেক্ট বলে ফেললো যে সে তোকে কাছে পাইতে চাচ্ছে, তুই একটু বুঝ, এটা তো কেউ জানবে না, জাস্ট আমার তোর আর মা এর মধ্যে থাকবে। ভাই এটা কেমন কথা বললেন? এটা কেমন কথা বলে ফেলেন আপনি? আমি যেন ওয়াইফ, আর আপনি আমাকে বোন বলছেন, আপনি বোনকে এটা কিভাবে বলতে পারেন? জাস্ট তাও একটা মেকআপ আর্টিস্টের সাথে আমি এটা করবো, ওর সাথে আমার যায়, কিভাবে কি বলতেছেন? তো আপনি যদি কেউ বলতো আপনি পারতেন? দেন উনি বলতেছে তুই এটা কেমন কথা বললি, তুই আমার তো এত বড় কথাটা বলার রাইট কিভাবে রাখলি? বলে মুখের ফোনটা কেটে দিছে। দেন একটু পর আসছে আমার রুমে, এসে বলতেছে তানিয়া কি হয়েছে? আমি বললাম ভাই কি হয়েছে জানেন না? বলে তুমি কি এই কাজটা ঠিক করছো? আমি বললাম কোন কাজটা? বলে যে তোমাকে যাই কিছু বলো তুমি অন্যভাবে বলতে পারতা, যে ভাই আপনি আমাকে ছোটো বোনের মধ্যে দেখেন এটা কীভাবে করলেন, বাট যে কতটা কাছের, তার কতটা আপন তুমি এটা জানো, তার কথা তুমি কীভাবে বললা? আমরা সে আমাকে কিভাবে বলা রাইট লাগলো? আমিও তো কারো বোন, আমি কারো ওয়াইফ, সে তো ভালো করে জানে। তো সে নয়নমণির কথা শুনতে পারতেছে না, এটা যদি আমার বড় ভাই শুনে তার রিয়াকশন কি থাকবে? তো তার তো এটা বোঝাতে ছিল, নয়নমণিকে বললাম সহ্য করতে পারবো না, তাহলে সেও কারো বোন। এটা বলার পর বললো যে ঠিক করে না, ভাইকে সরি ভাবে বোঝানোর ট্রাই করতেছে, কেন বলছি এটা ভুল করে ফেলছি। পরে আমি ওনাকে এটা নিয়ে পরে ফোন দিয়ে বলি ভাইয়া হয়তো ভাবে বলা উচিত হয় নাই, বাট এটা আমার খুব কষ্ট লাগছে, দেন আমি এটা এভাবে বলে ফেলছি। তো ভাই আমার এটা সম্ভব না, আমি শ্যুট করবো না, আমি চলে যাব। পরে বলতেছে আমার এতগুলো টাকা কীভাবে জড়বে না? আমি বলছি আপনি মেকআপ আর্টিস্টের থেকে নিয়ে নেবেন, কারণ এইটার দায়িত্ব আমার না, এটা দায়িত্ব আমার না। এটা যদি আপনি আগে বলতেন তাহলে আমি শ্যুটেই আসতাম না। তো ওই সময় আবার মেয়েটা সাথে এক রুমে ওনার লকড, যখন আমি ভাইয়ের সাথে তর্কাতর্কিগুলো চলতেছে ওরা লকড। তো আমি বেশ অনেকক্ষণ দরজা নক করার পর প্রায় 3 থেকে 5 মিনিট পরে দরজা খুলছে।
তখন আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলতেছি যে এরকম হয়েছে, শেয়ার করছি যে তুমি প্লিজ একটু ভিডিও কল আমাকে সকাল পর্যন্ত, এখন তো আর বেরোতে পারবো না, তুমি একটু থাকো, আমার ভয় করতেছে। তাহলে আমার হাজব্যান্ড প্রায় সারা রাত ওভাবেই রয়েছে আমার সাথে কলে। যখন 5টা 5:30টার মতো বাজে, ওই সময়টায় ভাইয়া পরে বলতেছে ঠিক আছে সকালে তোদেরকে টাকা দিচ্ছি 1,000, আমি বিকাশ পাঠায় তোরা চলে যা, শ্যুট করবো না, যা হয়েছে হয়েছে, আমার লস। উনি দেন বললো তন্নির বিকাশ, উনি 1,000 টাকা পাঠায়। তো তন্নির কাছে ক্যাশ টাকা ছিল। তো আমরা পরে ভোরবেলাতেই বের হই, কারণ ওইখানে আমি চাচ্ছিলাম কখন বের হইতে পারবো, কারণ সারাটা রাত আমার কাছে এত বাজে কাটছে, ভয়ে বা রাগে, দুইটা কাজে করছে আমার, ভয় বা রাগ। এত ছিলাম যে ভাইকে তো আমি অনেক বিশ্বাস করতাম। তো আমাকে ফোন দিয়েছে, নর্মালি বলতেছে দেখো মাহির তুমি এটা নিয়ে এত করো না, তো মামা হয়তো বা এটা কীভাবে বলে ফেলতে যাই না, ওইটা হলো যে বাবা টাকাটা অনেক লস হবে তো ওই জন্য বলছে, বাট বাবা কিন্তু এমন মানুষ না বলতেছে। ঠিক আছে ওকে ফাইন। আমি ওই সময় আর আমি ওখান থেকে বের হয়ে একটা সিএনজি পাই, আমরা ওখান থেকে চলে আসি পর্যন্ত। ওখান থেকে আপুটা তো চিনে না তেমন একটা, তো খিলক্ষেত থেকে আমি ওকে বলি কোন বাসে যাইতে হবে, ওকে দিয়ে দিই, ও চলে যায়, আমিও চলে আসি। দেন ওই আপুটার সাথে আমার আবার ফেসবুক এক্সচেঞ্জ হয়েছিল। ওই সময়ে আপুটা আমাকে পরের দিন নক করে, মেবি 1-2 দিন পরে নক করে বলে যে আমার তো প্রবলেম হচ্ছে, ভাইয়া মনে হয় আমার ভিডিও কাউকে ছড়াই দিছে, আমার বয়ফ্রেন্ডের ঝামেলা করতেছে, আমার কেউ তো ব্ল্যাকমেল করতেছে, তার শুটিং করি নাই বলে। তো এই মেয়েটা আমাকে বলে, আমরা কি বল, বলেছে আমার বয়ফ্রেন্ডটা নিয়ে আমার সাথে খুবই ঝগড়া করতেছে, আমার সাথে খুব ঝামেলা হচ্ছে, এখন আমি কি করব। আমি বললাম যে এখন তুমি কি, বলে যে হ্যাঁ আপু আমার তো বলছিল আমি তো এটা করছি। আমি বললাম পাগল নাকি, এটা করছো ঠিক আছে, তুমি ফেস কেন শো করছো। আমার সাইড থেকে মনে হলো যে এখন তো করেই ফেলছে, এখন তো কিছু করার নাই। বললাম যে নেক্সট টাইম এরকম বোকামি করবা না। বলে যে আপু আমি তো আসলে মিডিয়ার সাথে সম্পৃক্ত না, বুঝি না। হ্যাঁ বলে যে আমি বুঝি না, আমার আইডিয়া নাই। তো ভাই আমাকে বলছিল যে কিছু ছবি দেওয়ার জন্য, তো আমি তো দিয়ে দিছি সরল বিশ্বাসে, আমি তো জানি না এত কিছু হবে। দেন আবার মেয়েটা আমাকে নক করে বলে যে আপু আসলেও ওইটা আমার ভাইয়া কিছু করে নাই, ওটা আমার বয়ফ্রেন্ডের কাছে পাসওয়ার্ড ছিল, ও নিজে আমাকে ওই পাসওয়ার্ড থেকে করেছে, এটা ভাইয়ার আসলে দোষ না। এটা পরে ওইটা যা হোক ওখান থেকে বের হয়ে আসলাম। ওখান থেকে বের হয়ে আসার আমি যখন আব্দুল্লাহপুরে আসছি, তখন ভাইয়া বলতেছে ডেট আবার ফেলবো, এটা বাদ দে, আমরা মামাকে আর কাজে নিব না। দেন বললো মামাকে আর কাজে নিব না, কাজ হবে আমাদের। ওকে ফাইন, কাজ হবে। তো সে অপেক্ষাতে আবার হলো নতুন করে শুরু, যেহেতু সে সরি বলছে, ইভেন মনে আমাকে বলতেছে নেক্সট টাইম থেকে এই মামাকে আর দেখবা না, যেহেতু উনি এরকম একটা দুঃসাহস দেখাইছে, তোমাকে এত আদর করে, বাবা এত আদর করে, আমরা এত আদর করি কাছের, উনি জানার পরে যেহেতু এরকম একটা দুঃসাহস দেখাইছে, তাকে আর রাখবো না। তো তুমি প্লিজ এটা নিয়ে মন খারাপ করো, তুমি আমাদের সাথে থাকো, কাজ হবে। তারপরে কিছু গ্রুপ, হ্যাঁ কক্সবাজারে শুটে যাবে, কিছু গ্রুপ ওপেন করলো, 2টা গ্রুপ ছিল মেবি, 2টা, হ্যাঁ 2টা গ্রুপ ছিল। প্রথমেরটাতে একটু গন্ডগোল হলো, গন্ডগোল হওয়ার পরে সবাই লিভ নিয়ে সেকেন্ডটাতে। ওখানে যেটা হইলো যে কক্সবাজার যাবে 8টা গানে শ্যুট করার জন্য, 8টা বা 10টা এরকম, 8টা বা 10টা গানে শ্যুট করতে যাবে। ওইখানে ওই যে আমরা যে গ্রুপের যেগুলো ছিলাম, এছাড়াও আরও 2-1 মেয়ে অ্যাড হয়েছে, যাদের সাথে আমার দেখা হয় নাই বা সেরকমভাবে ব্যক্তিগতভাবে কথা হয়নি, শুধু গ্রুপে ওখানে চ্যাট হয়েছে। এর মধ্যে 2টা মেয়েকে আগে পাঠাই দিছে, প্রডিউসার সহ 3 জন ছিল মেবি, আর হলো যে 2টা মেয়ে। পর বললাম ভাইয়া ওরা আগে চলে গেলো, তো আমাদের কেন পাঠালেন না। দেন ভাইয়া বলতেছে তোদেরকে পাঠাইনি, কারণ তোরা তো আর, তুই তো জানিস সব জায়গায় সবাইকে পাঠানো যায় না, তুই তো আর গিভ অ্যান্ড টেকে কাজ করবি না, ওরা গিভ অ্যান্ড টেকে কাজে গেছে, ওদের টাকার দরকার ছিল, তো ওদেরকে মোটা একটা পেমেন্ট দিবে, এই জন্য ওদেরকে আগে পাঠাই দিছি। তো ওদেরকে শুধু কাজ করাবো, আর ওরা শুধু ওইগুলোর জন্য গেছে, ওরা কাজ করবে না। ওরা প্রডিউসারদের তো মেয়ে দিতে হয় আমার, তো ওদের টাকা দরকার, ওরা গেছে, ওরা কাজ করবে না, ওরা চলে আসবে। দেন আমাদের বলতেছে কালকে শ্যুট, কালকে করে 4-5 দিন চলে যাচ্ছে। পর বলতেছে যে দেখ তোরা ঝামেলা করতেছিস, এখান থেকে আমার শিডিউল ফাঁসতেছে, আমার ঝামেলা হচ্ছে। ওনার ওখানে প্রডিউসারগুলো এতদিন আছে, এরা কি যেই সেই হোটেলে আছে, ভালো মানের হোটেলে আছে, এটা কি টাকা যাচ্ছে না। তারপরে আবার হলো যে এরা ইয়ারে করে গেছে,
দেন ফাইনালি শ্যুট ডান হলো যে আমরা যাচ্ছি, তখন ঝামেলা কিভাবে মানে উনি নিবে না সেটার ধান্দা করতেছিল কিভাবে আমাদের উপর দোষ চাপানো যায়, যে ফাইনালি আমাদের দোষে আমরা যাইতে পারি নাই। ওইখানে কিছু মেয়েদেরকে বলতেছে তোমরা খোলামেলা হইতে পারো না, তোমাদের এত জড়তা নিয়ে কাজ করা যায়, এত জড়তা নিয়ে কাজ করা যায় না। একটা ডিরেক্টরের সামনে যদি তোমরা ফ্রি না হইতে পারো, তোমরা যদি করতে না পারো, তাহলে তোমরা কি কাজ করবা? তোমাদের বড় বড় শ্যুটে আরও কত কিছু করতে হয়, ওখানে কিভাবে যাবা? আমাকে ইনসাল্ট করে কিছু কথা বলে, কিছু চ্যাটিং ওই গ্রুপে। তো পরে বললাম ভাইয়া ঠিক আছে বাদ দেন, আমি কাজ করব না। বলতেছে যে টাকা তো আমরা খাটাচ্ছি, এত কথা বলো কেন, নিব তো। আরও কিছু ব্যাড কিছু ইউজ করছো, ওটা বলতে চাচ্ছিলাম না। দেন যেদিন ফাইনালি আমরা যাব, ওই দিন যেটা ইস্যুস ক্রিয়েট করলো, কেউ যাবে এয়ারে করে, কাউকে এসি বাস দিবে, কাউকে নন এসি বাস দিবে, আরও 2-1 যারা আছে তাদেরকে এয়ারে নেবে, আমাদের জন্য এসি বাস দিবে। আর যারা টিম মেম্বার আছে, আদার্স লাইট মেকআপে যারা আছে, তাদেরকে হলো যে নন এসি বাস দিবে। এমনকি হোটেলের ক্ষেত্রেও সেম বলতেছে যে এরকম একরকম করে তো হবে না, ওটা অনেক কষ্ট হয়ে যাবে, আমরা তো এতগুলো গান নিয়ে যাচ্ছি, আমরা তো কম করে, আমাদের 4-5 দিন সময় লাগবে, এভাবেই। তো এখন বলতেছে যে এভাবে তো হয় না। আমি বলছি দেখেন ভাইয়া, গেলে সবাই এসি বাসে যান, আরও দরকার নেই, নন এসি প্রয়োজন নেই। কারণ এখানে আপনি যাচ্ছেন, আমি মাঝ রাস্তায় গিয়ে একটা বিপদে পড়লে তখন তো আপনাকেই আমার ফ্যামিলি ধরবে, আর ওই সময় আমি বা কী করবো? রাইট। তো আপনারা যদি এভাবে চলে যান, আমাদের তারপরে কি হইলো? এই প্রজেক্ট হইলো না, এটা বন্ধ? এটা পরে এটা ইস্যুস এইটাই করে যে বন্ধ, বলো যে তোরা ঝামেলা করতেছিস, আমি শ্যুট ক্যান্সেল করে দিব। মানে এইভাবে বুক করে ক্যান্সেল, আমাদের উপর দোষ। প্রথমে ছিল যে আমরা যে ফ্রি হতে পারি না, খোলামেলা হতে পারি না, উনি যেভাবে বলতেছে ওভাবে পারছি না, আর এটা ক্রিয়েট হলো যে এভাবে। দেন ওইটাও ফাইনাল কি হলো? লাস্ট কি ফাইনাল ওই শ্যুট হয়নি। তারপর শেষ হলো কেমনে আপনার সাথে সম্পর্ক? শেষ হইলো আরেকটা শ্যুটের কথা ছিল, যেটা বললো বিআরটিসি বাস, তো আমি করে আসছি, ওইটাতে কালকে শ্যুট হবে। তো আলটিমেট যখন এগুলাই চলতেছে, চক্কর চলতেছে, হঠাৎ করে আমার একজন বড় ভাই, উনি যে আমার বড় ভাই একজন, উনি হলো গীতিকার, নামটা নিব না। তো ওই ভাই আমাকে হঠাৎ করে একটা মানে পোস্টে আমাকে শেয়ার করছে একটা পোস্ট ইনবক্সে, বলতেছে দেখো তুমি তো আমার ছোটো বোনের মতো, তুমি কাজ করতেছো ভালো। এর মধ্যে ওই যে ভাইটার কথা বলতেছি, ওই ভাইয়ারই লেখায় একটা মিউজিক ভিডিও আমার রিলিজ হয়ে গেছে ওই ভাইয়ার চ্যানেলে। তো বলো যে এখন কাজ করো, ভালো কথা, ভালোই চাই, কিন্তু এর নামে কিছু শুনতেছি, তুমি একটু সাবধান থাকো। এরকম মানুষ তো বোধহয় হাতে গোনা, প্রায় লাখখানেক মানুষ কাজ করে, কিন্তু এই মানুষটার নামে, এনাদের হাজব্যান্ড ওয়াইফের নামে, বা মানে এরকম আমি আর শুনি নাই বোন, যে আরো 20 জন এরকম আছে। আমি এখানে মিডিয়াতে তো লং টাইম, বাট যদিও অত রেগুলারভাবে কাজ করি নাই, আমিও এইগুলার সম্মুখীন তেমন একটা হইনি। তবে একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আফটার লং টাইম এগো, ওইটা একটা আলাদা ইস্যুস ছিল। দেখবো যে 11 বছরে এই একজনই পাওয়া যাবে, 2জনই পাওয়া যাবে যারা এরকম একটা উদ্ভট, এবং এদের জন্য দোষটা সবার হয়। তো আমি রিসেন্টও কাজ করে আসছি, 17 তারিখ আমি সকালে গিয়েছি, কাজ করে চলে আসছি, কোনো ঝামেলা নেই কিন্তু। না কোনো ঝামেলা নেই, ক্যামেরা বন্ধ, টাকা দিবে, চলে আসবে। হ্যাঁ আমি টাকা নিয়ে চলে আসছি, তো আমার কোনো প্যারা হয় না। ইভেন আমাকে তারা অর্ধেক রাস্তা পর্যন্ত তাদের গাড়ি দিয়ে লিভ দিয়েছে, ফুলটা দিতে চাইছিলো, হয়তো টাইম শিডিউল মিলেনি। তো যখন ওই ভাই আমাকে ওটা শেয়ার করলো, তখন ওর আব্বুকে আমি দেখালাম যে দেখো এরকম বলতেছে যে এরা, আমি বলছিলাম তোমাকে ফ্রড। এর মধ্যে মানে ওই যে মহিলাটা, পিচি মেয়েটা, তো ওর আম্মুকেও কিন্তু আমি তাদের সাথে যখন দেখেছি, সে কিন্তু খুব প্রশংসাই করেছে। আমাকেও ওর আম্মু নক করে, ওই মেয়েটার আম্মু নক করে, ওই আন্টি আমাকে নক করে, বলে যে দেখো এরকম এরকম। বলি দেখেন আন্টি, আপনি টাকা দিয়েছেন তখন আমি জানি না, এখন যদি ঝামেলা হয় এটা আমাকে বললে লাভ নেই। আপনার সাথে আমার 2 দিন দেখা হয়েছিল, আমরা যে দিন নাটকে শ্যুট করি ওই দিন কিন্তু ওনার সাথে দেখা হয়, সেকেন্ড বার্থডেতে যে আমরা বলছি না বোন আমার তো এখন একটু সমস্যা চলতেছে, আমি যাইতে পারছি না। তো বলতেছে না তোমাকে প্লিজ আসতেই হবে, এভাবেই করো না, তুমি প্লিজ না আসলে আমি খুব কষ্ট পাবো। তো আমি যাই, কিছু জুয়েলারি, যেহেতু মেয়েদের এটা একটা বলো যে দুর্বল পয়েন্ট, আমি ওর জন্য 5 বা 6 জোড়া পাথরের জুয়েলারি নিয়ে যাই।
তো ওইটাই ওকে গিফট করি। আমার হাজব্যান্ডকেও যাইতে বলছে, তো আমি বলছি না, আমার হাজব্যান্ড এইসব পছন্দ করে না। ওই দিন যাওয়ার পরেও কে আসছে গেস্ট, ওর ছিল কি গিফট কি আনছে, গিফট কি আনছে, এবং কেউ সবসময় খেতে থাকতো। আমি কিন্তু প্রশংসা করতাম যে এত প্রচুর খাও তুমি, তারপর তুমি এত স্লিম কিভাবে, তো প্রচুর খেতে থাকতো। এবং কেউ হতো কি যে ও খাবে, আমরা আছি বলে এই তোদেরকে এরকম খাওয়ার দরকার নাই, আমিও কিন্তু খাচ্ছি না, ওই একা খাক। হ্যাঁ, ও একা খাইতো। তো দেখা যেত যে আমি একদিন লজ্জায় পড়ে আমি নিজের টাকা দিয়ে খেয়েছিলাম। এটা ছিল মানে উত্তরাতেই 11-12 মাঝামাঝি একটা রেস্টুরেন্টে, যে শেষে বললাম না ভাই আর সমস্যা নাই, আমি কি এত গরিব হয়েছি নাকি, কারণ মজার ছলে পর নিজেই খেয়েছি, এরকম হয়েছে। তোমার এই স্টোরিটা থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলো তো? শিখতে পারে হলো যে অতিভক্তি চোরের লক্ষণ। আমি যেটা প্রথমে বলবো, প্রথমে এটা বলবো যে অতিভক্তি চোরের লক্ষণ, যেটা হয়তো বা আজকাল আমাদের এই সময়টাতে মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রচুর বেড়ে গেছে। যারা বলবে কাজ হবে, বিগ প্রজেক্ট হবে, আলটিমেট আমি যেটা দেখছি ভাইয়া, তারা কাজ করে না। হ্যাঁ, আর আমি 17 তারিখে যে কাজটা করেছি, এটা একটা বিগ চ্যানেল, 1 মিলিয়ন প্লাস তাদের সাবস্ক্রিপশন আছে। তো ভাইকে আমি বললাম ভাই আমি কাজ করব। পরে বললো যে ঠিক আছে, তুমি কি আগে কাজ করছো? আমি বলছি হ্যাঁ ভাইয়া করা হয়েছে, কিন্তু ইরেগুলার ছিলাম, এখন আমি ভাইয়া রেগুলার করতে চাচ্ছি। ঠিক আছে, তোমার কাজের লিঙ্ক দিও। দেন আমি একটা গানের লিঙ্কটি ওনাকে শেয়ার করি, এবং কি উনি আমার কাছে ছবি চাই, 2টা ছবি শেয়ার করেছি। ঠিক আছে, আমি তো শ্যুট হবার কথা আছে 20 তারিখের দিকে, আমি জানাবো, তুমি একদিন পারলে আমার অফিসে মিট করো কাজের আগে। দেন আমি কিন্তু সেই সুযোগটাও পাইনি। হঠাৎ উনি আমাকে 16 তারিখে কল করে, আমাকে পাইনি, তারা আমার হাজব্যান্ডকে রিচ করছে তার অফিস স্টাফের মাধ্যমে। ও আমাকে ফোন দিয়েছে, বলতেছে তুমি একটু কল করো। তো কল করছি, বলে যে কাল শ্যুট আছে, তুমি পারবো? আমরা হ্যাঁ ভাই পারবো। ড্রেস আপ কী লাগবে বলে, তোমাকে আমি জানাই দিচ্ছি টেক্সট। ওকে ফাইন। দেন গিয়ে কাজ করে আসছি। এইভাবে আসলে কাজগুলো হয়। আসলেই তাই। যারা বলে যে কাজ করব, প্রডিউসার আছে, বিগ কাজ হবে, আলটিমেট কাজ হয় না। আমি এটাই বলবো, যারা মিডিয়াতে আসতে চায়, এই হবে হবে জিনিসটার মধ্যে যেন না পড়ে। যাদের সাথে আমার এ পর্যন্ত কাজ হয়েছে, হঠাৎ কাজ হয়েছে, কারণ যাদের কাস্টিং দরকার হয় না ভাইয়া, তারা হঠাৎ কাস্ট করে ফেলে। সেটা ছোট থেকে বড় আমি যেটাই দেখেছি, হঠাৎ কাস্ট হয়ে যায়। একদিন বা 2 দিন আগে কল আসবে যে তুমি কাল বা পরশু পাচ্ছ কিনা। আসলেই তাই হয়। তা আমি